অবশেষে ফাইনাল সিদ্ধান্ত, শেখ হাসিনার আগামীকাল সকালের ফ্লাইটে দেশে ফিরতে শেখ হাসিনা দুপুরের পর রাজপথ দখলে নেবে আওয়ামী লীগ। এদিকে ভয়ঙ্করভাবে ভেসে গিয়ে আন্তর্জাতিকভাবে পদত্যাগ করতে পারে তারেক রহমান। তাহলে কি আবারও দেশের দায়িত্ব ফিরে পেতে যাচ্ছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবে শেখ হাসিনা? এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম, বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখেন নাই ফরিদপুরে একটা ছেলেকে নিয়ে আসার পরে মেডিকেল 5 ঘন্টার ভিতরে মারা গেছে। শুধু মারা না, এটা 24 আগস্টের পরে 5 আগস্টের পরে সারা দেশে খুন, হত্যা, জখম, নির্যাতন কোনোটাই তো বন্ধ নাই। আওয়ামী লীগকে নিধন করার একটা পরিকল্পনা, সারা অবিচার করে কেউ ক্ষমতা থাকতে পারে না, পৃথিবীর পুরো স্বৈরশাসনের ক্ষমতা থাকতে পারে নাই, আইয়ুব পারে না, ইয়াহিয়া পারে নাই, কেউ পারে নাই। আওয়ামী লীগ একটা গণমানুষের রাজনৈতিক দল, এটা 1949 সালে সৃষ্টি হয়েছে। যে দলের মধ্য দিয়ে একটা রাষ্ট্র, একটা পতাকা, একটা মানচিত্র পেয়েছে, সেই দলকে কেউ নিষিদ্ধ করতে পারে না। আওয়ামী লীগ বরং সংগঠিত হয়ে রাজপথের মধ্যে তাদের শক্তি জানান দিয়ে জনগণকে পাশে নিয়ে তাদের দাবি আদায় করবে এবং বাংলাদেশের বুকে দ্বিগুণ শক্তি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ আবারও বাংলাদেশে ক্ষমতার মসনদে বসবে। এই বাংলাদেশ আওয়ামী লীগকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। কয়েক সপ্তাহ আগে সেই চীন বিরোধী মার্কিনপন্থী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় এক নৈশভোজে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত নাকি খোদ তারেক রহমানকে ডেকে পাঠিয়েছিলেন। আমাদের প্রধানমন্ত্রী দৌড়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে সেই নৈশভোজে গিয়ে মার্কিন রাষ্ট্রদূতের মনোভাবটাও জেনে এসেছিলেন। তারপরেও তাদের নিযুক্ত করা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যে তাদের বদান্যতায় দেশে আসতে পারা তা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে চীন চলে যাচ্ছেন। ব্রেন ক্রিস্টেনসেনকে তো তখন দৌড়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে ছুটির দিনের অফিস খুলিয়ে হলেও মনে করাতেই হবে যে চীনের সঙ্গে মাখামাখি বেশি হলে পস্তাতে হবেই। একদিকে পুলিশের গোপন প্রতিবেদনে বলা হচ্ছে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা পরিস্থিতি উত্তপ্ত করতে পারে, এনসিপি নেতা, জুলাই যোদ্ধা তাদেরকে আক্রান্ত হতে পারে। এই ঘটনাগুলো পুলিশের নোটে, প্রতিবেদনে সতর্কতা জারিতে আমরা যখন দেখতে পাচ্ছি। শেখ হাসিনাকে শর্ত দেওয়া হয়েছে ফেরার জন্য, কিন্তু শেখ হাসিনা স্পষ্টত বলেছেন কোনো শর্ত নয়, নিঃশর্তে স্বাধীন বাংলাদেশে তিনি একজন স্বাধীন নাগরিক হিসাবে, আওয়ামী লীগের প্রধান হিসাবে ফিরতে চান তিনি। বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের কাছে একটি অলিখিত রাজনৈতিক প্রস্তাব পাঠানো হয়েছিল। জানিয়ে দেব এইমাত্র পাওয়া হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, ইতিপূর্বে যে ভিডিওর স্ক্রিপ্টগুলো আপনারা দেখে ফেলেছেন, ইতিমধ্যে কিন্তু বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটা কি সম্পর্কে হতে চলেছে। তাই আমি আর কথা বাড়াবো না, আপনাদেরকে কিন্তু সেই কাঙ্ক্ষিত ভিডিওটার দিকে নিয়ে যাবো। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে থাকি, আপনি যদি এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওটা একের পর এক দেখতে থাকি। তো মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন সেটা আবারও তারেক রহমানকে আর তার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মনে করিয়ে দিয়েছেন সফরে যাওয়ার আগের দিন পররাষ্ট্রমন্ত্রীর দফতরে উপস্থিত হয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে। শনিবার দিন, সাপ্তাহিক ছুটির দিন, সেদিনে ব্রেন ক্রিস্টেনসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এক রকমের তলব করিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং বেরিয়ে বলেছেন যে বিশ্বকাপে যুক্তরাষ্ট্র এমন ভালো করছে, চমক জাগিয়ে অস্ট্রেলিয়াকে যে হারিয়ে দিয়েছে, সে কারণে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করতে নাকি শনিবার ছুটির দিনে পররাষ্ট্রমন্ত্রীকে ডাকিয়ে তিনি বৈঠক করেছেন যে বাংলাদেশ সহ সকলের উচিত হবে এখন থেকে যুক্তরাষ্ট্রকেই সমর্থন করা। কারণ তিনি বলেছেন যুক্তরাষ্ট্রকে সমর্থন করলে পস্তাতে হবে না। পরিষ্কার বার্তা, যুক্তরাষ্ট্রের সাথে না থাকলে, যুক্তরাষ্ট্রকে সমর্থন না করলে পস্তাতে হবে। মনে করে দেখেন, ব্রেন ক্রিস্টেনসেনকে আমরা প্রথম চিনেছিলাম 2025-এর অক্টোবরে, যখন প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনয়ন পেয়ে তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত হবার জন্য মার্কিন সেনেটের মুখোমুখি হয়েছিলেন এবং মার্কিন সেনেটের মুখোমুখি হয়ে তিনি এ কথাটাই তখন সেনেটের একজন সেনেটরের প্রশ্নের জবাবে বলেছিলেন যে বাংলাদেশে আসলে তিনি বাংলাদেশের সামরিক এবং বেসামরিক কর্তৃপক্ষকে চীনের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতার যে ঝুঁকি, সেই ঝুঁকি বোঝাবেন। তার মানে একেবারে স্পষ্ট অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছিলেন মার্কিন এই রাষ্ট্রদূত বাংলাদেশে। মার্কিন যুক্তরাষ্ট্রের একেবারে সরাসরি অংশগ্রহণে, মদতে, পরিকল্পনায় শেখ হাসিনা সরকারের পতন যে ঘটানো হয় 2024-এর জুলাই আগস্টে, সেটা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্লেষক থেকে শুরু করে সাংবাদিক, প্রতিবেদক, তারা নানাভাবে বলছেন। এবং সেই সূত্রটি মাথায় রাখলে মনে করে দেখেন যে শেখ হাসিনার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূরত্ব, তাতে শেখ হাসিনার একটা স্পষ্ট অবস্থান ছিল
এসেছিল বরাবর মার্কিন যুক্তরাষ্ট্রের এক রকমের বাংলাদেশে অতিরিক্ত খবরদারি ঠেকিয়ে রাখতে, যে তিনি ভারত, চীন, রাশিয়া এসব দেশের সঙ্গে অতিরিক্ত বন্ধুত্ব করেছেন, তাদেরকে বিভিন্ন উন্নয়ন কাজ এক রকমের ভাগাভাগি করে দিয়েছেন শেখ হাসিনা। এমনকি তার সর্বশেষ সংবাদ সম্মেলনেও এই কথাটা উল্লেখ করেছিলেন যে সকলকেই তিনি কাজ ভাগাভাগি করে দিয়েছেন, কাজেই তিনি মার্কিন বিরোধী একটা অক্ষ তৈরি করেছিলেন। কাজেই কূটনীতিতে সবার সঙ্গে বন্ধুত্ব ঠিক আছে, কিন্তু একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অতিরিক্ত বন্ধুত্ব মানে সব দিয়ে ফেলে, সুই থেকে বোয়িং বিমান তাদের কাছ থেকে কিনবো বলে ক্ষমতায় আসার পথ তৈরি করে ক্ষমতায় এসে এরপর চীনে ছুটে গিয়ে চীনের সঙ্গে অতিরিক্ত মাখামাখি করে তারেক রহমান নিরাপদ থাকবেন, সেটা যে কোনোভাবে সম্ভব নয়। ব্রেন ক্রিস্টেনসেন সে কথাটাই তাদের নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি তদবিরে যেই ব্যক্তিটি ইউনূস আমল থেকে নির্বাচিত তারেক রহমান সরকারের পররাষ্ট্রমন্ত্রিত্বের পদ পেয়েছেন, সেই খলিলুর রহমানকে গিয়ে মনে করিয়ে দিয়েছেন এবং সংবাদ মাধ্যমের সামনে একেবারে হালকা চালে বলেছেন যে ফুটবলে সমর্থন আদায় করতে নাকি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেছেন। মানে কিভাবে স্পষ্ট ইঙ্গিত দিয়ে চীনের সঙ্গে বন্ধুত্ব করলে পস্তাতে হবে এটা বোঝাতে চাইছে মার্কিন রাষ্ট্রদূত, সেটা সকল সংবাদ মাধ্যমে বাংলাদেশের বুঝতে পেরেছে। কাজেই প্রত্যেকেই এই কথাটা উল্লেখ করেছেন যে সাপ্তাহিক ছুটির দিনের বৈঠক থেকে বেরিয়ে কিনা রাষ্ট্রদূত বললেন তারা যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে যে পস্তাতে হবে না এবং বিশ্বকাপে যে পরপর 2 খেলায় মার্কিন যুক্তরাষ্ট্র জিতে গেছে এই নিয়ে নাকি আলাপ করতে পররাষ্ট্রমন্ত্রীর কাছে এসেছিলেন। দেখেন এই একই কথা ব্রেন ক্রিস্টেনসেন শুধু যে সেনেটে বসে 2025-এর অক্টোবরে তার মনোনয়ন নিশ্চিত করার জন্য বলেছিলেন তাই না, 2026-এর জানুয়ারিতে এসে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর সংবাদ মাধ্যমের কর্মীদের সঙ্গে, সাংবাদিকদের সঙ্গে যখন তিনি প্রথম সাক্ষাৎ করলেন তখনও তিনি সরাসরি বললেন 21শে জানুয়ারি 2026 যে কিছু ক্ষেত্রে চীনের সঙ্গে যুক্ততার ঝুঁকি স্পষ্টভাবে তুলে ধরতেই তিনি বাংলাদেশে এসেছেন এবং তখন তিনি সাংবাদিকদের সামনে কোনো রাগঢাক না করেই বললেন যে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো তার বিশেষ আগ্রহের ক্ষেত্র, সেখানে চীনের সঙ্গে মাখামাখির বিষয়টা যুক্তরাষ্ট্র পছন্দ করে না এবং তিনি তখন বললেন যে যুক্তরাষ্ট্র প্রতি বছর বাংলাদেশের সেনাবাহিনীকে পেশাদার করে গড়ে তুলতে অন্তত $15 লক্ষ খরচ করে। কাজেই বাংলাদেশের সামরিক কর্তৃপক্ষ এবং বেসামরিক কর্তৃপক্ষ, অন্তর্বর্তী সরকার এবং যে সরকার নির্বাচিত হতে যাচ্ছে, প্রত্যেককেই মনে রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা পছন্দ করে না, সে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালে তাতে ঝুঁকি আছে, রিস্ক আছে। এবং এরপর তিনি খলিলুর রহমানকে সরাসরি বলে এলেন রিগ্রেট করতে হবে না যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখা হয়, মানে না হলেই রিগ্রেট করতে হবে, সেটা পস্তাতে হবে। আসলে তারেক রহমান বোধহয় এই পুরো ব্যাপারটার সমীকরণটা বুঝতে পারছেন না। দেখেন চীন, ভারত, রাশিয়া সকলকে একেবারে ব্যবসা বাণিজ্য দিয়ে ঘনিষ্ঠ রেখে 15 বছরের বেশি যে ক্ষমতায় থাকতে পারলেন শেখ হাসিনা, সেই শেখ হাসিনা কিন্তু একদম শেষ মুহূর্তে 2026 সালে সেই এক তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন ভারতকে দেবেন না চীনকে দেবেন এ নিয়ে দুদেশকেই একেবারে অসন্তুষ্ট করে ফেলেছিলেন। তখন ভারতের পত্রপত্রিকা সয়লাভ একথায় যে শেখ হাসিনা এত ঘনিষ্ঠ বিশ্বস্ত বন্ধুত্ব রেখে কিনা তিস্তার মতো জায়গায়, স্পর্শকাতর জায়গায় এত বড় একটা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ ভারতের শত্রু চীনকে দিচ্ছে। আর চীনকে তিনি এই কাজটা দেবেন বলে চীন সফরে গিয়ে যখন সেটা আর দিলেন না, ভারতের এই অসন্তোষের আঁচ পেয়ে বা সেটা এক রকমের বুঝতে পেরে শেষ মুহূর্তের সিদ্ধান্তে তখন শেখ হাসিনার ওই সভা থেকে সর্বশেষ 2024-এ আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার আগে জুলাইয়ে তিনি যখন চীন সফরে গেলেন তখন তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক থেকে এক রকমের ক্ষুব্ধ হয়ে উঠে গিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এখন তারেক রহমান শেষ পর্যন্ত চীন সফরে যে যাচ্ছেন, চীন যে এই নিয়ে অনাগ্রহী, চীন যে এই নিয়ে কোনো উচ্ছ্বাস দেখাচ্ছে না, চীনা রাষ্ট্রদূত ঢাকায় বারবার এই নিয়ে যে কোনো কথা বলছেন না, কিংবা চীনের তরফে এ বিষয়ে যে কোনো বক্তব্য বিবৃতি রাখা হচ্ছে না, তার একটা বড় কারণ তার দাওয়াতটা মূলত চীনের প্রধানমন্ত্রীর এবং চীনের প্রধানমন্ত্রীর সঙ্গেই তার দ্বিপাক্ষিক বৈঠক এবং কিছু সমঝোতা স্মারক মাত্র সই হবে এই সফরে তারেক রহমানের সঙ্গে। এমনকি তারেক রহমানের জন্য যে নৈশভোজ সেখানেও শি জিনপিং উপস্থিত থাকবেন না, সেটাও চীনের প্রধানমন্ত্রী মানে একজন আলংকারিক পদ গ্রহণকারী ব্যক্তির সঙ্গেই ঘটবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রেন ক্রিস্টেনসেন, ট্রাম্প প্রশাসন সরাসরি তারেক রহমান প্রশাসনকে ধমকে দিয়ে বলে রেখেছে কিছুতেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজের নামে 10 বছর বা একটা দীর্ঘমেয়াদে চীনকে বাংলাদেশে ঢোকানো চলবে না। মানে যেহেতু ওই জায়গাটিকে ভীষণ নিরাপত্তা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে আমেরিকাও মনে করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটাও বলে দিয়েছে ওইসব যুদ্ধ বিমান কেনা সহ কোনো প্রতিশ্রুতি, কোনো চুক্তি সই করে আসা যাবে না চীনে গিয়ে। তাহলে চীনে গিয়ে তারেক রহমান চীনকে বিরাট বন্ধু বানিয়ে আসবেন তার তো কোনো সম্ভাবনা নাই। আর চীন এখন মোটেও এই পরিস্থিতিতে এই সরকারের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ব্যাপক বিনিয়োগ করতেও আগ্রহী হচ্ছে না। অনেক সংবাদ মাধ্যম এরই মধ্যে খবর দিয়েছে যে চীন এটা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, কারণ যখন সারা বাংলাদেশ এক রকমের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ের ভিতর আনুষ্ঠানিকভাবে ঢুকে গেছে, সামরিক প্রতিরক্ষা চুক্তিও আনুষ্ঠানিকভাবে হচ্ছে,
এবং কোনো নিরাপত্তা সংক্রান্ত খবরও যাতে স্পর্শকাতর তথ্য যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গোপন না থাকে, সে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খুবই শীঘ্রই আকসা জিসোমিয়া সই করবে বাংলাদেশ, তখন চীন কিছুতেই বাংলাদেশের সঙ্গে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যেতে চাইছে না। যারা ভাবছেন তারেক রহমান সব দেশকে দুহাতে নিয়ে খেলবেন, তাদেরকে মনে করিয়ে দিতে চাই এই চীনের সঙ্গে ঐতিহাসিকভাবে বিএনপির অতি ঘনিষ্ঠ সম্পর্কটা যে এমন তিক্ততায় পর্যবসিত হলো যে চীন কিনা শেখ হাসিনাকে 15 বছর ধরে তার সকল নির্বাচনকে, তার সকল উন্নয়ন কর্মকাণ্ডকে অন্ধের মতো সমর্থন দিয়ে গেল, এবং চীনে যে শি জিনপিং বড় ধরনের সম্বর্ধনা দিয়ে এক একবার শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতেন, সম্বর্ধনা জানাতেন, তার একটা কারণ বিএনপি একটা বিরাট বিশ্বাসঘাতকতা চীনের সঙ্গে করেছিল, যেই তাইওয়ানকে চীন তার ভূখণ্ড বলে মনে করে এবং এর স্বাধীন অস্তিত্ব স্বীকার করে না। 2004 সালে যখন বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায়, যেই বিএনপির সঙ্গে চীনের বরাবরের ঘনিষ্ঠতা, মানে চীন তো সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী দেশ, যে দেশ বঙ্গবন্ধু হত্যার আগে বাংলাদেশকে স্বীকৃতি পর্যন্ত দেয় না, এরপর জিয়াউর রহমান সরকারের সঙ্গে বিরাট ঘনিষ্ঠতা গড়ে তুললো। সেই বিএনপি 2004 সালে ঢাকায় তাইওয়ানের একটা বাণিজ্য কনসুল খুলে বসেছিল, এবং তখন খালেদা জিয়া সরকার যখন দেখলো চীন এতে রেগে মেগে অস্থির, সকল সম্পর্ক বিএনপি এবং বিএনপি সরকারের সঙ্গে ছিন্ন করে দিতে প্রস্তুত, তখন সমস্যা সামাল দিতে বলা হলো যে পররাষ্ট্রমন্ত্রী তখনকার মোর্শেদ খান কিংবা প্রধানমন্ত্রী খালেদা জিয়া কেউ জানতেন না, একা সিদ্ধান্ত নিয়ে তখনকার বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নাকি এই তাইওয়ানের কনসুল খুলে বসেছিলেন ঢাকায়। এরপর বিএনপি সরকার সে সময় বাণিজ্যমন্ত্রীর পদ থেকে আমির খসরু মাহমুদকে সরিয়ে দেয় বটে, কিন্তু 2009 সালে শেখ হাসিনা এসে তারপর ঢাকায় তাইওয়ানের কনসুলটা বন্ধ করেছিল, এবং এরপর থেকেই শেখ হাসিনার সঙ্গে ব্যাপক ঘনিষ্ঠতা এবং বিশ্বাসের সম্পর্ক গড়ে ওঠে চীনের। চীন এসব ভোলে নাই। তারেক রহমান এবার গিয়ে বিরাট বিনিয়োগ সম্মেলন করে চীনে 2 দিন কাটিয়ে দেবেন ভাবছেন বটে, চীনের বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলবেন বটে, কিন্তু তাইওয়ানকে বাংলাদেশে বাণিজ্যের সুযোগ করে দিতে কনসুল খোলা, তাইওয়ানকে স্বাধীন অস্তিত্ব হিসেবে স্বীকার করে নেওয়া বিএনপি সরকারকে চীন এত সহজে কখনো বিশ্বাস করবে না। আর ওই আমির খসরু মাহমুদ চৌধুরী যার উপর দোষ চাপিয়েছিল তাইওয়ানের কনসুল খোলার জন্য বিএনপি সরকার, সেই আমির খসরু মাহমুদ চৌধুরী এখন বিএনপির তারেক রহমান সরকারের অর্থমন্ত্রী, এবং কয়েক সপ্তাহ আগে সেই চীন বিরোধী মার্কিনপন্থী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় এক নৈশভোজে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত নাকি খোদ তারেক রহমানকে ডেকে পাঠিয়েছিলেন, আর আমাদের প্রধানমন্ত্রী দৌড়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে সেই নৈশভোজে গিয়ে মার্কিন রাষ্ট্রদূতের মনোভাবটাও জেনে এসেছিলেন। তারপরেও তাদের নিযুক্ত করা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যে তাদের বদান্যতায় দেশে আসতে পারা তা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে চীন চলে যাচ্ছেন। ব্রেন ক্রিস্টেনসনকে তো তখন দৌড়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে ছুটির দিনের অফিস খুলিয়ে হলেও মনে করাতেই হবে যে চীনের সঙ্গে মাখামাখি বেশি হলে পস্তাতে হবেই তারেক রহমানকে, খলিলুর রহমানকে, বিএনপি সরকার। বাংলাদেশ আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠাবার্ষিকী 23শে জুন, এবং 23শে জুনকে ঘিরে বাংলাদেশ আওয়ামী লীগ সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছে সেদিন যাতে সারা বাংলাদেশে তারা বিক্ষোভ মিছিল করতে পারে এবং বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করতে পারে। কিন্তু এখন দেখা যাচ্ছে 23শে জুন আসার আগে সারা বাংলাদেশে বিএনপি, জামাত এবং এনসিপি নেতাদের কাপাকাপি শুরু হয়ে গিয়েছে, সাথে কাপাকাপি শুরু হয়ে গিয়েছে পুলিশের। আজকে সারা বাংলাদেশের মধ্যে বিক্ষোভ মিছিল হয়েছে এবং পুলিশের সামনেও অনেক বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল থেকেই পুলিশ সারা রাত ধরে সারাশি অভিযান চালাচ্ছে, এবং ঢাকা, চট্টগ্রাম এবং বিভিন্ন বিভাগের শহরগুলোতে হোটেলের মধ্যে পুলিশ সারাশি অভিযান চালিয়েছে, এবং সন্দেহজনক যে সকল বাসা বাড়ি আছে সেখানেও পুলিশ তল্লাশি চালিয়েছে। এত কিছু করার পরেও আজকেও বাংলাদেশ আওয়ামী লীগ তাদের শক্তিমত্তা জানান দিয়ে ফেলেছে এবং সারা বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করেছে, এবং সেই বিক্ষোভ মিছিল প্রত্যেকটা প্রাণকেন্দ্রে শহরের মধ্যে করেছে এবং পুলিশের সামনেই করেছে। তার মানে বোঝা যাচ্ছে এই বাংলাদেশ আওয়ামী লীগকে আর দমানো সম্ভব না। যতই সারাশি অভিযান চালাক, যতই হোটেলে বাসা বাড়িতে তল্লাশি চালাক, বাংলাদেশ আওয়ামী লীগ তাদের বিক্ষোভ মিছিল চলমান রাখবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তোলা না হয়। সেটা তোলার পরে বাংলাদেশ আওয়ামী লীগ তারা বুক ফুলিয়ে বাংলাদেশের মধ্যে আবার রাজনীতি করবে। আর যদি সেটা নাও তোলা হয় তবুও বাংলাদেশ আওয়ামী লীগ এই সকল বিক্ষোভ মিছিলের মাধ্যমে জানান দিয়ে ফেলেছে আমরা তবুও বাংলাদেশের মধ্যে বুক ফুলিয়ে রাজনীতি করব, বুক ফুলিয়ে বিক্ষোভ মিছিল করব এবং জয় বাংলা স্লোগানে রাজপথ প্রকম্পিত করব। সেটা পুলিশের সামনেও, সেটা বিএনপি, জামাত এবং এনসিপির নেতাদের সামনেও। এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দমানো সম্ভব না। বাংলাদেশ আওয়ামী লীগের রিজার্ভ ফোর্স যারা আছে তারা এখন রাজপথে নেমে গিয়েছে। আওয়ামী লীগের যে সকল তৃণমূল কর্মীরা আছে তারা মান অভিমান ভেঙে তারা রাজপথে নেমে গিয়েছে। বিভিন্ন কলেজের যে সকল আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের নেতাকর্মীরা আছে সাবেক এবং বর্তমান সহ, তারা সারা বাংলাদেশ জুড়ে এক বিক্ষোভ মিছিল করছে। কোন দিকে আওয়ামী লীগকে ঠেকাবে? কূটনীতিকভাবে আওয়ামী লীগ এখন শক্ত অবস্থানে আছে এবং সারা বাংলা জুড়ে বিক্ষোভ মিছিল করার ফলে আওয়ামী লীগ তাদের শক্ত অবস্থান জানান দিচ্ছে এবং বাংলাদেশের সাধারণ জনগণ এখন আওয়ামী লীগের পাশে আছে। সব দিক থেকে এখন আওয়ামী লীগের জয় জয়কার। যতই পুলিশের উপর চাপ প্রয়োগ করেন না কেন, পুলিশকে বদলি করেন না কেন, পুলিশকে ওএসডি করেন না কেন, চাকরিচ্যুত করেন না কেন, পুলিশের কিছু করার নাই। এতগুলো পুলিশকে যে 5 আগস্টের আগে হত্যা করা হয়েছে এবং 5 আগস্ট হত্যা করা হয়েছে, একটা পুলিশ হত্যার বিচার করেছেন? করেন নাই। তাহলে পুলিশ এখন কনফিডেন্স দেখিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অনেক বেশি দমন নিপীড়ন কিভাবে করবে, অনেক টর্চার কিভাবে করবে,
সেম ভাবে যদি আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে, তখন তো আবার এই সকল পুলিশকে টার্গেট করে মেরে ফেলবে, তখন সেই পুলিশ হত্যার বিচার হবে না। তাদের এখন কনফিডেন্স একেবারে শূন্যের কোঠায়। আপনাদের পাশে এখন পুলিশ সম্পূর্ণরূপে সমর্থন দিতে চাইলেও পুলিশ দিতে পারছে না, প্রশাসন সম্পূর্ণরূপে ভেঙে গিয়েছে পুলিশ হত্যা বিচার না করার ফলে। এবং বাংলাদেশের জনগণ বিএনপি, জামাত, এনসিপির উপর পেড়া হয়ে আছে, কারণ 5 আগস্টে যে ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান ঘটিয়েছে, জঙ্গি হামলা ঘটিয়ে, সেই কারণে। এবং 5 আগস্টের পরবর্তী সময় জনগণের মাথার উপর লবণ রেখে যেভাবে ভয় খেয়েছে, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুটপাট করে সুইস ব্যাংকে পাচার করেছে, সেই সকল বিষয় এখন জনগণ অবগত হয়ে গিয়েছে। সেই সকল বিষয়ের কারণে জনগণ বিএনপি, জামাত, এনসিপির উপর আরো বেশি পেড়া হয়ে আছে। সো জনগণ এখন বিএনপি, জামাত, এনসিপির পাশে নাই। যত বেশি জনগণের বিরুদ্ধে গিয়ে বিএনপি, জামাত, এনসিপি আওয়ামী লীগের উপর স্টিগুলার চালাবে, ততই আওয়ামী লীগ বাংলাদেশের শক্তিশালী রূপে ফিরে আসার জন্য প্রস্তুত হবে, ততই বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল হয়ে বাংলাদেশ আবার রাজনীতিতে ফিরে আসবে। একটা জিনিস মাথায় রাখবেন, একটা রাজনৈতিক দল সবসময় গ্রিন সিগন্যাল পায় তার দেশের জনগণের কাছ থেকে। অলরেডি বাংলাদেশের জনগণ মোটামুটি ভাবে আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে যে আমরা আপনাদের পাশে আছি, আপনারা রাজপথে নামুন, আপনারা আপনাদের দাবি আদায়ের জন্য বিক্ষোভ মিছিল করুন, আমরা একত্রিত হয়ে সময় মতো আপনাদের পাশে দাঁড়াবো। সেই কারণেই বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা রাজপথে নামছে, বিক্ষোভ মিছিল করছে, জেল জুলুমকে তোয়াক্কা না করে, মবকে তোয়াক্কা না করে বাংলাদেশ আওয়ামী লীগ জয় বাংলা স্লোগানে সারা বাংলাদেশের রাজপথ প্রকম্পিত করছে। এটা হওয়ার কথাই ছিল। আমি আপনাদেরকে বলেছিলাম না, পবিত্র ঈদুল আজহার পরপরই বাংলাদেশ আওয়ামী লীগের কন্টিনিউয়াসলি খেলা চলবে, রাজপথের মধ্যে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করবে, শুধু বিক্ষোভ মিছিলের সংখ্যা বাড়তেই থাকবে। মিল পেয়েছেন? আমি যা বলেছি, যতই সময় যাচ্ছে ততই বিক্ষোভ মিছিলের সারি বড় হচ্ছে, বিক্ষোভ মিছিলের মধ্যে মানুষের সম্পৃক্ততা বাড়ছে, সাধারণ জনগণ এই সকল বিক্ষোভ মিছিলকে সমর্থন করছে এবং সাধারণ জনগণ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছে স্বতঃস্ফূর্তভাবে। কিছুদিন পরে দেখতে পাবেন সারা বাংলাদেশ জুড়ে লাখ লাখ মানুষ রাজপথে নামছে এবং আওয়ামী লীগের সাথে রাজপথে নেমে একটাই দাবি, রাজবন্দীদের মুক্তি দিতে হবে। আরেকটা দাবি হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আছে, সেটা তুলে নিতে হবে। এই সকল দাবি আদায়ের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের পাশে বাংলাদেশের জনগণ একসাথে হয়ে রাজপথে নামবে। এইরকম লক্ষ লক্ষ মানুষকে কি গ্রেফতার করতে পারবে বিএনপি সরকার? গুলি করে মেরে ফেলতে পারবে? কখনোই সম্ভব না। কারণ বাংলাদেশের মধ্যে 8 থেকে 10 কোটি মানুষ এখনো অ্যাক্টিভলি বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে এবং বঙ্গবন্ধু যে আদর্শ আছে সেটাকে মনে প্রাণে ধারণ করে, এবং 10 কোটির উপর মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসে। সো এত বড় রাজনৈতিক দলের আদর্শকে কখনো দমন নিপীড়ন করে কোণঠাসা করা যাবে না এবং বিলীন করা যাবে না। সর্বশেষ বিএনপির খুব কঠিন থেকে কঠিনতম পরিণতি ভোগ করতে হবে যদি আওয়ামী লীগের উপর এভাবে দমন নিপীড়ন চালাতে থাকে এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা যেটা আছে সেটা তুলে না নেয়। যদি আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফিরে আসতে পারে, তাহলে বাংলাদেশের বুকে 30 থেকে 40 বছরের জন্য বিএনপি, জামাত, এনসিপি বিলীন হয়ে যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আওয়ামী লীগ এত বড় রাজনৈতিক দল বাংলাদেশের, তারা কখনো কারোর সাথে আপোষ করতে শিখে নাই। সো বাংলাদেশ আওয়ামী লীগ হয়তো বিএনপি, জামাত, এনসিপির সাথে আপোষও করবে না, কোনো ধরনের ক্ষমাও চাইবে না। কেন ক্ষমা চাইবে? কি জন্য ক্ষমা চাইবে? যেখানে রাজাকাররা সংসদে এমপি হয়, তারা ক্ষমা না চেয়ে বিরোধী দলে বসে, সেখানে আওয়ামী লীগের নেতা কর্মী কি জন্য ক্ষমা চাইবে? কিসের গণহত্যা হয়েছে বাংলাদেশে? কোনো প্রমাণ হয়েছে? ময়নাতদন্ত রিপোর্ট দেখেছি? আবু সাইদকে কারা মেরেছে? মুগ্ধকে কারা মেরেছে? কোনো প্রমাণ আছে? প্রমাণ নাই। বলতেছে 850 জনের উপরে ছাত্র হত্যা হয়েছে। ছাত্রদেরকে কারা হত্যা করেছে? কিভাবে হত্যা হয়েছে? 7.6 বুলেট কোথা থেকে এসেছে? তার কোনো আদ্যপান্ত জানতে পেরেছি? পারিনি। সো আন্তাজি ফলাও ভাবে বিরোধিতার কারণে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে আওয়ামী লীগকে ক্ষমা চাওয়ার জন্য বাধ্য করে কোনো লাভ নাই। আওয়ামী লীগের নেতা কর্মীরা রাজনীতি বুঝে। সো আওয়ামী লীগ এখানে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আওয়ামী লীগ বরং সংগঠিত হয়ে রাজপথের মধ্যে তাদের শক্তি জানান দিয়ে জনগণকে পাশে নিয়ে তাদের দাবি আদায় করবে এবং বাংলাদেশের বুকে দ্বিগুণ শক্তি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ আবারও বাংলাদেশে ক্ষমতার মসনদে বসবে। এই বাংলাদেশ আওয়ামী লীগকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এটা আমি কনফিডেন্স নিয়ে বলতেছি। এই ব্যাপারগুলো আপনারা ভবিষ্যতে মিলিয়ে নিতে পারবেন। আমার ভিডিওগুলো সকল কিছু ইউটিউবে থেকে যাবে। আশা করছি আমি এই ভিডিওর আলোচনায় যে বিষয়গুলো আপনাদেরকে বার্তা দিয়েছি এবং যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আপনাদের আর কোনো কনফিউশন থাকার কথা না। দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।